প্রথম জিনিস হচ্ছে আমি গত মঙ্গলবারে এবং টেক্সট মেসেজ দিয়ে আমি বিভিন্ন জায়গায় এই টেক্সট মেসেজ দিয়ে আমি বলছি এবং জাহিদ ভাই দেখেন বিএনপি 150টা নিশ্চিত সিট, জামাত জোট 70টা নিশ্চিত সিট। আচ্ছা, সবারই মোটামুটি একই প্রেডিকশন ছিল জামাত নিয়ে। 72টা হচ্ছে সুইং সিট, জি, তাহলে 72টা হচ্ছে সুইং সিট। এই সুইং সিটটাই হচ্ছে নির্ধারণ করবে ভাগ্য। এটা হচ্ছে আমার প্রেডিকশন ছিল, দ্যাট ওয়াজ মাই প্রেডিকশন। এবং আজকে যে তর্ক বিতর্ক যেটাই হচ্ছে সেটা হচ্ছে 53টা সিট নিয়ে। তা আমি কিন্তু প্রথমে শুরুতে বলছিলাম যে 53 যদি আমাদের যুক্ত হয়, ইউ আর নট গেটিং দ্য মেজরিটি। রাইট। কিন্তু এটা সুবিধাটা কি ছিল, কেন আমি এটা চাচ্ছিলাম? অ্যাবসলিউট মেজরিটি হলে তখন আপনার একটু অটোক্রেট হওয়ার একটা সুযোগ থাকে। সো আমি জাহিদ ভাই এটার সাথে তাহলে ব্যালেন্স চেক আর 2/3 হলে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু 2/3 না হলে আপনি কি করতে পারবেন যে দেয়ার উইল বি এ ব্যালেন্স। সো অ্যাজ এ নাগরিক হিসাবে, আর যেটা ভাই বলল আগে, অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে আমি চাইছিলাম যে কোনো পার্টি 2/3 না পাক, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অ্যাটলিস্ট থাকবে। এখন কেন এই 53টা, যেমন আপনি উদাহরণ টানলেন সেজন্য বলতেছি। এই ইলেকশন কমিশন খুব সুন্দর সব জায়গার ভোট গণনা এবং রেজাল্ট দিচ্ছিলেন। হঠাৎ ঢাকার বেলায় এসে উনি 2 ঘন্টা কিন্তু টিভিতে বন্ধ করে রাখলেন। 2 ঘন্টা আপনার কালকে খেয়াল করে দিবেন, আপডেট বন্ধ করা ছিল। দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, বলা ছিল 2 ঘন্টা পর পর টোটাল ভোট কত কাস্ট হচ্ছে সেটা আপডেট দেবেন। দুপুরের পর ওনারা আপডেট দেওয়া টোটালি বন্ধ করে দিলেন। এতে জনগণ মনে কি হয়? আমি এখন যে কারণে প্রথমে আমি বললাম যে আমি রাজনৈতিক সমর্থন করি বা ওই লুইসার, তার চেয়ে আগে দেশ আমার কাছে আগে। জুলাই সনদ, আমি যদি এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করতে যাই, আমার জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ আমি যদি রেফারেন্ডাম মানি আর যদি বলে এটা মানি না, যদি আমি আপনাকে বললাম যে ভাই এখানে বসে আছে ঠিক আছে কিন্তু আপনি নাই, তাহলে কি আমার দ্বিচারিতা হলো না? কারণ আমরা তো 3 জনই আছি। সো আমি একদিকে বলবো রেফারেন্ডামে কোনো কারচুপি হয়নি, কিন্তু ভোটের যেটা হলো পার্লামেন্ট ইলেকশন, সেখানে কারচুপি হলো। যেমন আমি আগের দিন রাতের বেলা ওটা হচ্ছে বাংলা এডিশনে দিচ্ছিলাম, তখন পুতুল ছিলেন আমার সাথে। পুতুল বললেন যে আমাকে এখনই চলে যেতে হবে। কি কারণে? আমার ভোটার পুলিং এজেন্টের কাছ থেকে ভোটের যে ফলাফলের কাগজ সেখানে সাইন নিয়ে নেওয়া হচ্ছে। সো এই কিছু ইরেগুলারিটিস ছিল। এই ইরেগুলারিটিসগুলো ইচ্ছা করলে কি করা যেত? এগুলো অ্যাভয়েড করা যেত। এবং সেটা আমি বলবো নির্বাচন কমিশন এই যে অল্প একটু কারণে বিএনপি মেজরিটি পাইতই ভাই। আপনি যে 55টার জায়গায় হতো 30টা, মানে ঢাকা 17 দিয়ে দিলে কি হতো? বগুড়া 7 নিয়ে তো কেউ বলতেছে না, ওখানে তারেক রহমানের কিছু হয়েছে 6 নিয়ে, কিন্তু ঢাকা 7 দিয়ে দিলে কি হতো? ঢাকা 8 মির্জা আব্বাসের ওই জায়গাতে আপনি হোয়াট ক্যাপাসিটি আমার ওয়াইফ ওখানে বসেছিলেন। ইসে পুলিং এজেন্ট না। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে, তো ওয়াইফ এসে হঠাৎ করে বসলেন। এটা ক্যান্ডিডেট ওয়াইফ বসতে পারেন না। সো এই প্রশ্নগুলো ঊর্ধ্বে ওঠা যেত। কিন্তু এখন আমি কেন গেটার ইন্টারেস্টে আমি এই জিনিসগুলো যেতে চাই না। কী কারণে যেতে চাই না? আপনার জন্য আপিল করার সুযোগ আছে, আপনার জন্য ইলেকশন কমিশনের রিকাউন্টিংয়ের সুযোগ আছে। সো দেয়ার ইজ এ লিগাল প্রসিডিওর, এবং এই লিগাল প্রসিডিওর যদি আপনি না মেনে রাস্তায় নামেন, তাহলে আপনার ডেমোক্রেসি বাধাগ্রস্ত হবে, এবং যেটা কোনোভাবেই করা যাবে না। এবার আপনার সেকেন্ড জিনিসে আসি। ভাই যেটা বলছে নোট অফ ডিসেন্টে দেখেন, নোট অফ ডিসেন্ট কিন্তু গণভোটে ছিল না, পার্টির ইশতেহারে ছিল। এবং এই কথাও ঠিক বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সেটা আপনার পার্টি ইশতেহারে দিবেন। ইশতেহার যদি আপনার জয়লাভ করে, তাহলে আপনি সেগুলো কি করতে পারেন? ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আমি যতখানি জানি, আমার যতখানি বিশ্বাস, তাদের ইশতেহার পরে এবং নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সব মাইনরিটি ইস্যুগুলোতে। যেমন আমি বিএনপির 2-1টা নোট অফ ডিসেন্টকে আমি নিজে সমর্থন করি। যেমন চিফ জাস্টিস হবে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে, যে জ্যেষ্ঠ হবে নট নেসেসারিলি তাকেই করতে হবে। এটা আমি নিজে, কারণ একজন জ্যেষ্ঠ আছে, উনি পারফেক্ট নাও হতে পারে, পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না। সো দেয়ার শুড বি এ অল্টারনেটিভ। সো কিছু জায়গায় কিন্তু সেগুলো কোনোটাই ফান্ডামেন্টাল ছিল না। পার্টির চেয়ারম্যান 10 বছর এবং পার্টির মানে প্রধানমন্ত্রী, ওনারা এটা একসেপ্টই করে নিয়েছেন যে 10 বছর পর থাকবেন না। সো দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। হারির ভাই যেমনটি বলছিলেন, আমি নিজেও এই প্রশ্নটা করতাম যে এই যে ভূমিধস বিজয় বিএনপির, সেটি আবার বিএনপিকে কর্তৃত্ববাদী একটা শাসকের ভূমিকায় তাদেরকে দেখাবে কিনা। ঝুঁকি আছে, মানে সারা পৃথিবীতে সবসময় দেখা গেছে এত বড় যখন সংখ্যাগরিষ্ঠতা হয় তখন এই ঝুঁকি থাকে। বিশেষ করে 2/3 মেজরিটি যেটা হয় লোয়ার হাউসে, এখন যদিও আপার হাউস হওয়া এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সেটারও রোল থাকা নিয়ে প্রশ্ন আসবে। কিন্তু জামায়াত ইসলামী যদি অ্যারাউন্ড 40% ভোট পেয়ে থাকে,
আমি এখনো নিশ্চিত তথ্য পাইনি, বিএনপি 50%-এর বেশি ভোট পাবে। 53% ভোট হয়ে পাইছে গেছে। বিএনপি, ও, আচ্ছা। আর জামাত পাইছে 40%। তাহলে খেয়াল করি বিএনপির হাতে, বিএনপি আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হলেও তার 53টা সিট হয়ে যায়। সো বিএনপি কনস্টিটিউশন অ্যামেন্ড করার প্রাথমিক কাজটা করে ফেলতে পারে, এরপর এটা আবার গণভোটে যাবে। মানে কেন ঝুঁকির কথা বলা হয়, কারণ সে তখন সংবিধান সংশোধন করার ক্যাপাবিলিটি পেয়ে যায়। এখন বিএনপি এটা করবে কিনা সরিয়ে রেখে আমরা বলতে চাই, এইবারের মতো আমি আবার মনে করেছি বিএনপির শক্ত, বিএনপি শুধু না, যদি জামায়াত ইসলামী সরকার গঠন করত, আমি একটা খুব শক্তিশালী সরকার চেয়েছিলাম। 200 মানে আপনি সকাল বিকাল মানে কনস্টিটিউশন চেঞ্জ করবেন, ব্যাপারটা এইরকম না। কিন্তু আপনি যখন এই 2/3 মেজরিটি নিয়ে আসেন, আপনার সরকারের একটা বেশি অথরিটি তৈরি হয়। এই অথরিটিটাই আপনাকে স্বৈরাচার যেমন করতে পারে, আবার এই অথরিটিটা আপনাকে কাজ ভালোভাবে করতে সাহায্য করতে পারে। এখন আমি এইবার কেন চেয়েছি এরকম একটা সরকার হোক সেটা বলছি। বাংলাদেশ ইতিহাসে এত বিধ্বস্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আর কোনোদিন ছিল না, কোনো দিন না। এরশাদেরও পতন হয়েছে, এরশাদ 9 বছর স্বৈরশাসক ছিলেন বলছি আমরা, কিন্তু এরশাদের সময়ও ধরুন পুলিশ পালিয়ে যায়নি, তো তার মানে পুলিশ এমন খারাপ কিছু করে নাই যে পুলিশকে জনগণ গিয়ে মেরে ফেলতে যাবে, তাই তো? তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে এখন একটা সরকার থাকতে হবে যার কন্ট্রোলে পুলিশ, সিভিল ব্যুরোক্রেসি। শেখ হাসিনার সময় কিন্তু তাকে রাতের ভোট দিয়ে একটা পর্যায়ে আমলা পুলিশ বলতো তাকে আমরাই ক্ষমতায় রেখেছি, বলতো আমাদের পার্সোনাল লেভেলে। সো এই যে একটা বিশেষ ধরনের আমলা, বিশেষ ধরনের পুলিশ তৈরি হয়েছে, এদের উপরে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখতে চায় বা অন্যান্য সার্ভিস যারা দেন, একটা শক্তিশালী সরকার লাগবে। শুধু সেটা না, বাংলাদেশ খুবই টাফ জিওপলিটিক্যাল ফাইটে পড়ে যাবে। চায়না আমেরিকা, চায়না ইন্ডিয়া, ইন্ডিয়া চায়না, এরকম নানান কিছু ঘটনা ঘটতে পারে। সেখানেও একটা শক্তিশালী ম্যান্ডেটের সরকার যদি থাকে, সে বেটার বার্গেইন করতে পারবে। সব কিছু মিলে আমি মনে করি এবার হওয়া দরকার। ঝুঁকিটা আছে, এই ঝুঁকি ঠেকানোর জন্য আমরা যেটা আশা করি যে আমাদের গণমাধ্যম, সিভিল সোসাইটি সবাই মিলে, এবং নাগরিকরাও, সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ভাইব্রেন্ট এখন, প্রচুর চাপের মধ্যে বিএনপিকে রাখতে হবে, যেখানে তার কোনো ডেভিয়েশন হয়। এমপি হওয়াই শেষ কথা না, রাজনীতি থাকতে হয়। আমরা চোখ বন্ধ করে আমি বলে দিচ্ছি, ওনারা মাইন্ড করতে পারেন, এনারা তো আসলে মূলত জামায়াতের ভোটে জিতেছেন। 91 সালে সিপিবি আওয়ামী লীগের সাথে জোট করেছিল, সিপিবির বেশ কয়েকজন নির্বাচিত হয়েছিল। ওই এরপর কি আর সিপিবি কোনো দল ছিল যখন আলাদা হলেন? যদি কখনো আলাদা হতে পারে, জামায়াত তো একসময় বিএনপির সাথে জোট ছিল, আলাদা নির্বাচন করছে না, আলাদা নির্বাচন করে হবেন না। অর্থাৎ এনসিপির কোনো ভবিষ্যৎ আপনি সেভাবে দেখতে পাচ্ছেন না? না, আমি মনে করি এনসিপি যে রাজনীতির যে ভুল, আমি যখন এনসিপি জয়েন করেছে জামাতের সাথে, আমি তখন এই কথাটা বলেছি, এনসিপিকে নিয়ে জামাতের বিরাট সুবিধা হয়েছে, তার সিটের ক্যালকুলেশনে প্রবলেম হয়েছে। কারণ আমি মনে করি 30টা সিটে যদি জামাত থাকতো, জামাতের ক্যান্ডিডেট একটু বেশিও জিততে পারতেন। কিন্তু আবার এনসিপিকে নেওয়ার মাধ্যমে, পাওয়ার মাধ্যমে জামাত একটা মধ্যপন্থী দলকে তার জোটে রাখতে পেরেছে, এবং গণ অভ্যুত্থানের যে ফেস, তাদের অনেকগুলো যেহেতু সেখানে আছে, জামাত বেনিফিটেড হয়েছে অনেক বেশি। এনসিপির এই যে 6 জন পার্লামেন্টে এসছে, হ্যাঁ এটা বলতে পারি, পার্লামেন্টে এসে যখন কেউ কথা বলে, পার্লামেন্টে এসে কেউ যখন প্রচুর ডিবেট করে, সেটার কিন্তু আলাদা ইম্প্যাক্ট আছে। তারা ভাবতে পারেন যে এটা তাদের রাজনীতিতে সাহায্য করবে, হতেও পারে। কিন্তু আমি মনে করি এখনো এই 6 জন জিতে আসায়, ধরলাম তারা আলাদা নির্বাচন করলে একজনও জিতলেন না, স্টিল আমার কাছে ওটা বেটার অপশন মনে হয়। অসংখ্য ধন্যবাদ। উইথ ডিউ রেসপেক্ট, আমার ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত করতে চাচ্ছি। আচ্ছা, দ্বিমত করে আমার প্রশ্ন হ্যাঁ, উত্তর দিব। এনসিপি যদি বিএনপির সাথে যেত, তাহলে এনসিপির অবস্থা তো রাশেদের মতো বিলীন হয়ে যেত। এনসিপির অবস্থা হতো এনডিএফ এর, ওনার নাম কি, ববি হাজ্জাজের মতো। আমি জাস্ট জয়লাভ করলেন বিএনপির হয়ে, উনি তো আর ওনার এনডিএফ নিয়ে করার কি একদম বিলীন হয়ে, আমি বলতেছি বিলীন হয়ে ধানের শীষে গেলেন। এবং আপনাকে একটা জিনিস বলে দিই, ব্রাহ্মণবাড়িয়ার কি হলো, ধানের শীষ জয়লাভ করেনি, কিন্তু আমার শ্রদ্ধেয় রুমিন আপা জয়লাভ করছে। সো যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল না ওখানে, ওখানে কি ছিল, খেজুর গাছ ছিল। আপনি ইয়াতে আসেন, কথাটা একটু পয়েন্টটা বোঝেন। পয়েন্টটা হচ্ছে যে বিএনপির লোকগুলো কিন্তু তার লোকজনকে ভোট দেয়নি, কারা, যারা তার সঙ্গী ছিল। যেমন কোদালের কথা দেখেন, কোদালের চেয়ে কিন্তু মিলন ভাই বেশি ভোট পাইছে। তাহলে বিএনপি চায় না যে অন্য দল থেকে এসে তাদেরকে বিএনপি ওন করতেছে না। দিস এ ভাইটাল পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আবার নূর সাকিব ভাই জিতেছে না, আমি বলে দিচ্ছি, নূরের ওখানে দেখেন, সাকিব ভাইয়ের কথা, নূরের কথা এই জায়গায় আমি পরে আসতেছি, ওই জন্য প্রথম থেকে এটা আমি শেষ করে দিই। নূর আর সাকিব ভাইয়ের জেতানার
আগের দিন প্রশাসনকে কে কি বলছে ওই জন্য বললাম যে আমি এই ইলেকশনটাকে বিতর্কিত করতে চাই না বলে এই দুটো আসন নিয়ে আমি অ্যাভয়েড করে যাচ্ছি। যেমন করে আমি অ্যাভয়েড করে গেলাম 17 আসনে। 17 আসনে কি হয়েছে সেটা সবাই জানে, 18তে কি হয়েছে সেটাও জানে, 8এও কি হয়েছে ঢাকাতে সেটাও জানে। সো এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে না নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে নূরের সহকর্মী কে ছিল ঝিনাইদহে, সে কেন বিএনপিতে যোগ দিল, ধানের শীষ নিল যখন দেখলো যে লোকাল বিএনপি তাকে সমর্থন করছে না। বরং এনসিপি আজকে জামাতে ইসলামে এসে জামাতে ইসলামের সাথে থেকে তারা তাদের শাপলাকলি এই প্রথম একটা প্রতীক নিয়ে একটা রাজনৈতিক দল, অনেকে তাকে কিংস পার্টি বানাতে চেয়েছিল, কিন্তু তারা প্রমাণ করে দিল এই ভোটের মাধ্যমে। আপনি আর একটা জিনিস বলতো, মির্জা আব্বাসের মতো জায়ান্ট পলিটিশিয়ান, হি ইজ এ জায়ান্ট পলিটিশিয়ান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার খালি ঘাম ছুটানি তাকে হেরে দিয়েছে আমার ব্যক্তিগত। হ্যাঁ, আমি যে আপনার ভোটে আগের পয়েন্টটা শেষ জিতছে, হওয়ার আগে একটু ওটার সঙ্গে যুক্ত করতে চাই যে বিএনপি সেভাবে আসলে অন্য দলের কাউকে তারা মনে করে না যে তারা বিএনপিকে ওন করছে, কিন্তু সারোয়ার তুষারের পোস্টগুলো, ফেসবুকের পোস্টগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। সেটা বিষয়ে তিনি বলতেছি, এই অভিযোগটা আসলে কেন করতে হলো, তার সাথে গাদ্দারি করা হয়েছে, বেঈমানি করা হয়েছে। জি, সারোয়ার এই আগে একটুকুন বলে নি, তাহলে এনসিপি এই জায়গাতে কি হলো, এনসিপিটা নিজস্ব স্ট্যান্ডিং হলো, তার নিজের এমপি পাইলো, নিজের একটা প্রতীক পাইলো। সো আগামীতে ইনশাল্লাহ এনসিপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করি, কারণ তারা হচ্ছে জুলাইয়ের কি অগ্রগামী সৈনিক। এখন তুষারের কথাটা আমি বলি, ওখানে যে জামাতের ক্যান্ডিডেট ছিল আমি আগেই বলছি তাকে বহিষ্কার করার কথা, এবং গোপনে গোপনে তিনি ভোট পেয়েছেন। আমি আপনার কথাটা বলি, হ্যাঁ আমি আপনাকে বলতেছি, এখন আমি দাবি জানাই তার মতো লোককে জামাত ইসলামে রাখাই উচিত না।